লিভারপুল নাটকীয়ভাবে ড্র করেছে লিডস ইউনাইটেডের সঙ্গে। আরও একবার তারা হতাশ হয়েছে, আরও বেশি হতাশ সম্ভবত তারা হয়েছে যখন মোহামেদ সালাহ ম্যাচ শেষে মিক্স জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। কথা তো তিনি বলেন নাই, তিনি আসলে বোমা ফাটিয়েছেন। তিনি যা বলেছেন এরপরে আলোচনা, প্রশ্ন, যত রকম সমালোচনা, তর্ক বিতর্ক সবকিছু এখন উস্কে যাবে। উস্কে এরই মধ্যে গেছে টানা 3টা ম্যাচে লিভারপুল কোচ আর্নে স্লট এই মোহামেদ সালাহকে স্টার্টিং 11-এ রাখেন নাই। লিডসের সঙ্গে তো 1 মিনিটের জন্য তার নামা হয় নাই। এসব নিয়েই ম্যাচ শেষে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং মোহামেদ সালাহ যে জবাব দিয়েছেন, এরপরে তার লিভারপুলে থাকাটাই সম্ভবত কঠিন হয়ে যাচ্ছে। লিভারপুলের ইতিহাসের 3য় সর্বোচ্চ গোলদাতা এখন এমন চাপে আছেন, তিনি বলছেন যে একজন চান না তিনি এই ক্লাবে থাকুন। ক্লাব আমাকে অনেক রকম কথা দিয়েছিল, এখন দেখছি আমি বেঞ্চে। তো বলাই যায় আমাকে দেওয়া কথা ক্লাব রাখেনি। আর্নে স্লটের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল, এখন তো কোনো সম্পর্কই নেই। আমি জানি না কেন মনে হচ্ছে কেউ একজন চায় না আমি এখানে থাকি। ইংলিশে তিনি যেটা বলেছেন যে তাকে বাসের নিচে থ্রো করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। মোহামেদ সালাহ গুরুতর অভিযোগ করেছেন, কিন্তু এই মোমেন্টে যখন লিভারপুল ভুগছে, দেখেন গতকালকে মিক্স জোনেও তার যে ইন্টারভিউ সেটা কিন্তু হচ্ছে বিশাল বড় একটা ইন্টারভিউ দিয়েছেন। অনেক সময় তিনি সেখানে দিয়েছেন, অনেক কিছু তুলে ধরেছেন। লাস্ট সিজনে এই মোহাম্মদ সালাহ হচ্ছে লিভারপুলকে যে প্রিমিয়ার লিগ জিতলো, সেখানে সবচেয়ে বড় অবদানটা ছিল লিভারপুলের মোহাম্মদ সালাহর। এই সিজন তো আসলে শুধু সালাহ না, লিভারপুলের ইচ অ্যান্ড এভরি প্লেয়ার আসলে ঢুকছে। আপনি যদি ওই উগো একি থেকে বাদ দেন, তা এছাড়া হচ্ছে আপনি সবুজলাইকেও যদি বাদ দেন, এই দুইজনকে বাদ দিলে আপনি হচ্ছে ওই পারফর্মারদের কোনো ইয়ে পাবেন না। উনি কিন্তু এই জিনিসগুলোই মেনশন করছেন যে শুধু তো আমি না, এই দলের এই অবস্থান সবকিছুর জন্য আসলে সবাই দায়ী। পুরো একটা সিস্টেমেই এই জায়গায় হচ্ছে ফেইলুর হচ্ছে। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে উনি এমন একটা সময় ইন্টারভিউটা দিয়েছেন যখন হচ্ছে লিভারপুলের খারাপ সময় দিনকে দিন খারাপ থেকে আরো খারাপতর হচ্ছে। লিভারপুল আরও একটা ম্যাচ তারা পয়েন্ট হারালো লিডস ইউনাইটেডের এগেনস্টে, এর আগে সান্ডারল্যান্ডের এগেনস্টে তাদের পয়েন্ট হারাতে হয়েছিল। তো এই ম্যাচটাই হচ্ছে আপনার, উনি তো তার ক্যারিয়ারেই কখনো 3 ম্যাচ হচ্ছে স্টার্টিং 11-এর বাইরে থাকেন নাই, যেটা তাকে ফেস করতে হয়েছে। সুতরাং সব মিলিয়ে হচ্ছে গিয়ে তিনি এমন কোনো একটা ইঙ্গিত পেয়েছেন, যেমন এই ম্যাচের আগেও শুক্রবার কিন্তু আর্নে স্লটের সাথে তিনি বসেছিলেন, তখনই তিনি জেনে গিয়েছিলেন এই ম্যাচটায় তার নামা হচ্ছে না। তো এইটা হচ্ছে গিয়ে ধরেন সালাহকে লাস্ট সিজন যখন কন্ট্রাক্ট রিনিউ করানোর একটা কথাবার্তা চলছিল, তখন মনে হচ্ছিল যে না, একটা হ্যাপি এন্ডিংয়েই হবে। সালাহও বলছিলেন যে তিনি তার ক্যারিয়ারটা লিভারপুলেই শেষ করতে চান। 2 বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেনশন হলো। এরপর এই সিজন যখন অফ ফর্মে, তখন হচ্ছে স্লট অন্য কাউকে আসলে ইউজ করছেন। এই জায়গাটায় আপনি সালার দিক থেকে ভাবলে একরকম, স্লটের দিক থেকে ভাবলে তো তিনি তার ক্লাবের পার্সপেক্টিভেই আসলে করছেন। কিন্তু আমাদের ভাবতে হবে আসলে মাঝখান বরাবর, এবং এই ভাবনার শুরুটা যদি আমরা করি যে ঠিক আছে, লিভারপুল আর লিডস এই ম্যাচটা 3-3 গোলে ড্র হয়েছে, ম্যাচ শেষ। মিক্স জোনে সাংবাদিকরা সব সময় থাকেন এবং প্লেয়ারদেরকে অ্যাপ্রোচ করা হয়, কোচদের অ্যাপ্রোচ করা হয়। কেউ যদি কথা বলতে চান তো কথা বলেন। মোহামেদ সালাহ সাধারণত এমন কেউ নন যিনি মিক্স জোনে নিয়মিত কথা বলেন, কিন্তু ওই দিনটা মোহামেদ সালাহ বেছে নিয়েছেন কথা বলার জন্য। তিনি ডিটারমাইন্ড ছিলেন, তিনি কথা বলবেন, এবং তিনি যে কথাগুলো বলেছেন তার শুরুটা ছিল এরকম যে যা ঘটছে, যা হচ্ছে, এটা তার কাছে হাস্যকর মনে হচ্ছে এবং তিনি এই ব্যাপারগুলো কোনোভাবেই হজম করতে পারছেন না। তখন সাংবাদিকরা আবার তাকে উল্টো প্রশ্ন করলেন যে কোন জিনিসটা আপনাকে বেশি এই অনুভূতির ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। তখন তিনি তার জবাব দিচ্ছেন যে দেখুন, এইটাই হাস্যকর যে আমি টানা 3টা ম্যাচ ধরে নামতে পারছি না। এবং যখন ওই খোঁচাটা তাকে দেওয়া হয়েছে, এরপর তিনি গল গল করে একের পর এক মনের কথা বলে দিচ্ছেন। এবং এই যে লম্বা ইন্টারভিউ তিনি দিয়েছেন, তার ভেতরে পুরোটা তো আমরা বলছি না, এই চুম্বক অংশ, প্রথম অংশটা এটা একটা ধাক্কা লাগার, এবং পরেরটা আমার মনে হয় আরো বড় ধাক্কা লাগার। এই ক্লাবকে আমি সব সময় সমর্থন করব, আমার সন্তানেরা সমর্থন করবে। এই ক্লাবকে আমি ভালোবাসি এবং বাসবো। কাল মাকে ফোন করেছিলাম, বলছিলাম তোমরা হয়তো জানো না, কিন্তু আমি জানি আমি দলে নেই। ওদের বললাম ব্রাইটন ম্যাচের জন্য এখানে আসতে। আমি জানি না আমি ওই ম্যাচে খেলবো কিনা, তবে উপভোগ করব। এরপরে কি হবে তা জানি না। আফকনে যাওয়ার আগে অ্যানফিল্ডের সমর্থকদের বিদায় নিয়ে যাব, এরপর ওখানে কি ঘটবে তাও আমি জানি না। তার মানে 13 ডিসেম্বর যে আফ্রিকান কাপ অফ নেশনস এর জন্য, মানে ব্রাইটনের সঙ্গে যে ম্যাচ রয়েছে, 13 ডিসেম্বর ব্রাইটনের সাথে ম্যাচ, এরপর 15 ডিসেম্বর তাকে চলে যেতে হবে আফকন খেলার জন্য। এবং এই
যাওয়ার আগে অ্যানফিল্ডে শেষ ম্যাচ তার লিভারপুলে, তিনি তার পরিবারকে ডেকেছেন যে তোমরাও আসো, আমরা একসাথে বিদায় নেই। কিন্তু তিনি বলতে পারছেন না যে এই বিদায়টা কোথায় গিয়ে থামবে, মানে এটা কি ক্লাব থেকে বিদায় না কোন পথে যাচ্ছে। এই সিজনটায় মোহাম্মদ সালাহর ফর্ম তো আসলে ভালো না, তিনি যে সাইড বেঞ্চে থাকছেন তার পেছনে এই নাম্বারসগুলো তো আসলে যুক্তিসঙ্গত। তিনি 14 ম্যাচে 5 গোল করেছেন, 3 অ্যাসিস্ট করেছেন, তার খেলার ভেতরে সেই আগের ছন্দটাও নাই, এবং শেষ 3 ম্যাচে তিনি মোটে 45 মিনিট গেম টাইম পেয়েছেন, সেটাও সান্ডারল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে। তো আর্নে স্লট আসলে যে কাজটা করছেন যে তাকে তিনি মোহাম্মদ সালাহকে গেম টাইম হয়তো দিচ্ছেন না, কিন্তু মোহাম্মদ সালাহ কি এই ব্যাপারগুলো সাংবাদিকের সামনে এসে, মিডিয়ার সামনে এসে বোমা না ফাটিয়ে অন্যভাবে কি এই ব্যাপারগুলো ম্যানেজ করতে পারতেন? উনি হয়তো তার আবেগকে আসলে কন্ট্রোল করতে পারেন। উনি ওই মানে মিডিয়াতে যখন তিনি ফেস করেছেন তখন আরো একটা এক্সাম্পল তিনি কিন্তু দিয়েছেন যে কয়েক বছর আগে হ্যারি কেইন টটেনহ্যামের হয়ে 10 ম্যাচ হচ্ছে গিয়ে আপনার তিনি গোল করতে পারেন নাই, তখন হচ্ছে কি ইংলিশ মিডিয়াতে নিউজ আসছিল যে হ্যারি কেইন গোল করবে, ঠিক আছে, হ্যারি কেইনের গোল আসার সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মোহাম্মদ সালাহ যখন এই সিজনে তার ইনকনসিস্টেন্সিটা থাকছে তখন হচ্ছে গিয়ে মিডিয়াতে নিউজ হচ্ছে সালাহকে ড্রপ করার সময় এখনই। সুতরাং উনি হ্যারি কেইনের কাছে সরি বলেছেন, কিন্তু তিনি বলছেন যে এটা আসলে বাস্তবতা এবং পুরো সিস্টেমটা নিয়েই উনি এই জায়গার মধ্যে কোয়েশ্চেন করেছেন। দেখেন সালাহর এই জিনিসটা আপনি যদি লাস্ট সিজনে সালাহ স্ট্যাটটাও দেখেন, সেই জায়গায় দেখবেন গোল এবং অ্যাসিস্ট হচ্ছে গিয়ে সালাহ সবার টপে ছিল। ইনফ্যাক্ট এর্লিং ব্রুট হল্যান্ড লাস্ট সিজনে তার থেকেও হচ্ছে গিয়ে সালাহ গোল স্কোরিং এর দিক থেকে তার অবদানটা বেশি ছিল এক সিজনের মধ্যে। এবং আর্লি সিজন লিভারপুলের এই অবস্থা, সালার এরকম একটা স্টেটমেন্ট, সবকিছু মিলিয়ে একটা টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে আসলে লিভারপুল পড়ে গেছে। এবং এমন যদি হয় জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে লিভারপুলের হয়ে সেটাই তার শেষ ম্যাচ, এই সিচুয়েশনে এসে মনে হচ্ছে এটাতে আসলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। যেই সালাহ 2017 থেকে লিভারপুলে আছেন, ইটস টাইম টু এন্ড মনে হচ্ছে সালার এই স্টেটমেন্টের পর। এরপরে আসলে লিভারপুল ম্যানেজমেন্ট সেটাকে কি করে নেবে, আর্নে স্লটের জন্য কাজটা কতখানি কঠিন হয়ে গেল আপনি চিন্তা করুন। একে তো আপনার টিম পারফর্ম করছে না, লিডসের সঙ্গে গিয়ে দেখুন আমরা 3-3 গোলে ড্র নিয়ে কথা না বলে মোহাম্মদ সালাহকে নিয়ে কথা বলতে হচ্ছে। তখন আপনার টিমের স্টার প্লেয়ার যখন এই রকম বোমা ফাটান তখন আপনার জন্য ম্যানেজ করাটা আরও বেশি কঠিন হয়ে যায়। ম্যাচ শেষে আর্নে স্লটকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো একবার লিড পেলেন, দুবার পেয়েছেন, 3-2 যখন স্কোর লাইন হলো তখন তো ইউজুয়ালি যা হয় যে চতুর্থ গোলের জন্য আপনি আপনার ফরওয়ার্ডকে নামাতে পারেন, মোহাম্মদ সালাহকে আপনি ব্যবহার করতে পারতেন। তো আজকের ম্যাচে আপনি মোহাম্মদ সালাহকে কেন ব্যবহার করেন? এটা মোহাম্মদ সালাহর ইন্টারভিউয়ের আগের অংশ। তো তখন আর্নে স্লট বলছেন যে আজকে আমার কাছে মনে হয়েছে যে আমার টিমের ব্যালেন্স থাকবে না, এই কারণে মোহাম্মদ সালাহকে আর নামানোর সাহসটা করি নাই, কিন্তু সাধারণত এইরকম পরিস্থিতিতে আমি আসলে একজন ফরওয়ার্ডকে ব্যবহার করি, কিন্তু কালকের পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। এই আলোচনা যখন 3-3 গোলে গিয়ে ঠেকলো, তানাকা আবার শেষে গিয়ে গোল করে লিডসকে সমতায় ফেরালেন, তখন সেটা আরো বেশি বেড়ে গেল। এবং মোহাম্মদ সালাহ পরে গিয়ে সিদ্ধান্ত নিলেন তিনি এই সব কথাবার্তা বলবেন। মোহাম্মদ সালাহ যে এই প্রথম এসে বোমা ফাটিয়েছেন ঘটনাটা তেমনও নয়। 2024 সালের শেষ দিকে মৌসুমের শেষ পথে গিয়ে যখন ইয়র্গেন ক্লপ ছিলেন এই দলটার কোচ, তখনও তিনি এইরকম একটা মন্তব্য করেছিলেন। তখনও তার কন্ট্রাক্ট সিচুয়েশন নিয়ে একটু ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন তিনি যা বলেছিলেন এরপরে ইয়র্গেন ক্লপ গিয়ে মোহাম্মদ সালাহর পিঠ চাপড়ে দিয়ে সেগুলো আবার ঠিকও করে নিয়েছিলেন। এইটা যেমন একটা কৌশল যে আপনি আপনার টিমের এই প্লেয়ারকে কি করে ম্যানেজ করবেন, সেই কৌশলে আর্নে স্লট মনে হয় এখন এই পুরো পরিস্থিতিতে এমন বেশি পেছনে পড়ে গেলেন বা এমন একটা সিচুয়েশনে পড়ে গেলেন যেখানে মোহাম্মদ সালাহকে টিমে রেখে তার পক্ষে সামনের দিনগুলো টিম চালানো সম্ভব বলে অনেকেই বোধহয় মনে করছেন। তার স্টেটমেন্টের মধ্যে তো আপনার সালাহর কথাবার্তার মধ্যে একটা লাইন তো ছিলই যে এখন আমার কোচের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। এটা কিন্তু একটা বিরাট বড় হচ্ছে কথা তিনি বলেছেন। এবং ড্রেসিং রুমের ভেতরকার অবস্থাও হচ্ছে গিয়ে অস্বস্তির অবস্থাটাও এখন প্রকাশ্যে চলে আসছে। এখন দেখা যাক লিভারপুলের এই মানে নিজেদের ফর্ম খারাপের থেকে বড় চিন্তা হচ্ছে এখন সালাহর এই সিচুয়েশনটা কিভাবে তারা ডিল করবে। মোহাম্মদ সালাহ যে শুধুমাত্র খারাপ করছেন লিভারপুলের, ঘটনাটা তো তা না, লিভারপুলের সবাই মিলে ভুগছেন। আপনি গতকালকেও প্রথম গোলটাতে দেখেন, হ্যাঁ সেই জায়গায় কি বলবেন ইব্রাহিম কোনাতে, এটাই বলছি যে লিডসের সঙ্গে এই ম্যাচগুলোয় মানে পুরো ম্যাচটাই যখন 2-0 গোলে লিভারপুল লিড পেল পর্যন্ত আপনি 2-0 গোলে এগিয়ে, এরপর হচ্ছে গিয়ে যেখান থেকে শুরু, তাই না, লিডসের ফিরে আসাটা কোত্থেকে শুরু, যেখানে ইব্রাহিমা কোনাতে একটা ফাউল করলেন, যে ফাউলটা করার কোনো প্রয়োজন ছিল না, যে বলটা বাইলাইন থেকে বেরিয়ে যাচ্ছিল সেই জায়গায় ফাউল করে তিনি পেনাল্টিটা দিলেন। সেই পেনাল্টি থেকে কালভার্ট লুইন যখন কনভার্ট করলেন সেইখান থেকে লিডসের ফিরে আসা শুরু। এরপর 2-2, এরপরে কিছুক্ষণ পরে সবজলাইয়ের দুর্দান্ত একটা গোল যেখানে দেখে মনে হলো যে লিভারপুল তাদের পুরনো রূপে ফিরেছে। চমৎকার একটা পাস গ্রাভেনবার্কের, সেটাও করে শুরু করেছেন কার্টিস জোন্স, সেখান থেকে ফিনিশিং করলেন সবজলাই। কিন্তু একদম শেষে গিয়ে কর্নার কিক থেকে যখন তানাকা গোল করলেন, আবারও সেই একই ঘটনাই ঘটলো এবং লিভারপুলকে মেনে নিতে হলো আরও একটা ড্র। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.